এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল প্রযুক্ত হলে ত্বরণ হবে। দেখো এফ ইকুয়াল টু এম এ, প্রযুক্ত বল থাকলে ত্বরণ হবে, আর বল যদি জিরো থাকে তাহলে ত্বরণ হবে শূন্য। ঠিক আছে, এটা আমি একটা ছোট 2 মার্কের কোশ্চেনও দেখাইতে পারি যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবা কিনা। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র ব্যাখ্যা করা যায় কিনা। প্রথম সূত্র ব্যাখ্যা, দেখো আমরা কি জানি দ্বিতীয় সূত্র থেকে? আমরা দ্বিতীয় সূত্র থেকে ইনপুট পাই, দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইকুয়াল টু এম এ না। এবার এর মধ্যে প্রথম সূত্রটা ইনপুট দাও তো। দ্বিতীয় সূত্র থেকে তো এফ ইকুয়াল টু এম এ পাই, প্রথম সূত্রটা ইনপুট দাও। প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে। প্রথম সূত্র বলে, প্রথম সূত্র বলে এফ জিরো হলে। তো বসাও এফ জিরো, বসাও এই এফ এর মান জিরো বসাও, জিরো ইকুয়াল টু এম এ। তাহলে অতএব এ ইকুয়াল টু জিরো। এ কি? ত্বরণ। এ কি? ত্বরণ। এ হচ্ছে ত্বরণ। ওকে, এ ত্বরণ, এ জিরো। এবার এ ত্বরণ জিরো হওয়ার দুটো মিনিং। এক, বস্তু স্থির। তুমি আমার বলো বস্তু স্থির হলে ত্বরণ কত? বস্তু স্থির হলে ত্বরণ শূন্য। 2, বস্তু সমবেগে গতিশীল। বস্তুর সমবেগে সরল রৈখিক পথে গতিশীল। সরল রৈখিক পথে গতিশীল, তাহলে ত্বরণ কত? তাহলেও ত্বরণ শূন্য। সমবেগে গতিশীল থাকলে ত্বরণ শূন্য, স্থির থাকলেও ত্বরণ শূন্য। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, অর্থাৎ এফ জিরো হলে, এফ জিরো হলে এ হবে জিরো। অর্থাৎ এফ জিরো হলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে গতিশীল, অর্থাৎ কোনো ত্বরণ হবে না। তাহলে যতক্ষণ বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করবে সেই বস্তু কি অবস্থায় আছে? স্থির, তাহলে সেই স্থির থাকবে। আর যদি গতিশীল থাকে তাহলে সমবেগে গতিশীল থাকবে। আর যদি বল প্রযুক্ত হয় তাহলে কি হবে? ত্বরণ হবে। অর্থাৎ এফ এর মান যদি থাকে, এফ যদি নট জিরো হয় তাহলে এও হবে নট জিরো। দ্যাট মিনস এফ থাকলে, বল প্রযুক্ত হলে ত্বরণও হবে। বুঝতে পারছো? এটুকু বুঝলেই হবে। অনেকে একটা জিনিস ভাবে কি, অনেকে ভাবে যে ভাই ধরেন কোন একটা বস্তুর উপর বল ক্রিয়া করতেছে না। যেমন আমি যদি তোমার জিজ্ঞেস করি যে বলো তো, এই যে একটা বস্তু, এই বস্তুর উপর প্রযুক্ত বল এফ, এটা 5 নিউটন। প্রযুক্ত বল এদিকে এফ 5 নিউটন। বলো তো বস্তুটা কেমন? 99% স্টুডেন্ট বলবে বস্তুটা স্থির। 99% স্টুডেন্ট বলবে বস্তুটা স্থির। বলো উত্তরটা কি? এটা উত্তর দুটো, যে ভাই এটা এফ 5 নিউটন, এটা এফ 5 নিউটন, তাহলে বাহ্যিক বল শূন্য, অর্থাৎ নিট বল বা লব্ধি বল শূন্য। 5 - 5 শূন্য। এবার আপনি আমাকে বলেন লব্ধি বল তো শূন্য, তো বস্তুটা কেমন ছিল? তুমি আমাকে এটা জিজ্ঞেস করবা যে বস্তুটা এই মুহূর্তে কেমন ছিল, সেটা কি স্থির ছিল? যদি স্থির থাকে তাহলে ভাই স্থিরই থাকবে। আর যদি সমবেগে গতিশীল থাকে, বস্তুর যদি বেগ থাকে, সহজ কথা, বস্তুর যদি বেগ থাকে তাহলে সে ওই বেগ নিয়ে সরল রৈখিক পথে চলতে থাকবে। তাহলে অনেকে ম্যাক্সিমাম বলে ভাই এই দুইটার বল সমান, তাহলে নিট বল শূন্য, ওকে বস্তু স্থির। কেন ভাই? বস্তু গতিশীল হতে পারে না? বস্তু গতিশীল ছিল ধরো, তো গতিশীল থাকলে স্থিরই হইতে হবে না? গতিশীল থাকলে সমবেগেও চলতে পারে। তার মানে এটা দুটো হইতে পারে। এক, বস্তু স্থির হইতে পারে, এটার মানে বস্তু স্থির হইতে পারে। আর এটার মানে আরেকটা জিনিস হইতে পারে, সমবেগে গতিশীল হইতে পারে। সমবেগে গতিশীল হইতে পারে। এটা কি মাথায় ঢুকছে? বলো। স্থিরও থাকতে পারে, সমবেগে গতিশীল হইতে পারে। তাহলে এবার আসো একটা ম্যাথ করি তো আমরা। বলা হচ্ছে একটি স্থির বস্তুর উপর, একটি স্থির বস্তুর উপর 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। এরপর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। এরপর বলের ক্রিয়া বন্ধ। যখন বলের ক্রিয়া বন্ধ তখন বস্তুটি 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করলে, 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করলে বস্তুর ভর কত? বস্তুর ভর কত? ওকে, এই হচ্ছে বস্তুটা। এই বস্তুটার উপর
বস্তুটা স্থির। কীভাবে বুঝলাম? এই যে স্থির বস্তুর উপর, তাহলে বস্তু স্থির দিয়ে বস্তু এখানে পৌঁছেছে কতক্ষণে? 4 সেকেন্ডে। 4 সেকেন্ড ধরে এই বস্তুর উপর বল ক্রিয়া করছে 15 নিউটন। কয় সেকেন্ড? 4 সেকেন্ড। বলো, বস্তু যদি স্থির থাকে তার উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে ত্বরণ হবে, বেগ বাড়বে। তাহলে 4 সেকেন্ড পরে তার একটা অর্জিত বেগ আছে, বেগ ভি। বলো একটু বুঝছো কিনা? স্থির বস্তু, তার উপর বল প্রযুক্ত হয়েছে, তো বল প্রযুক্ত হলে ত্বরণ হবে, ত্বরণ হলে বেগ বাড়বে। তো 4 সেকেন্ড ধরে বল প্রযুক্ত হয়েছে, 1 সেকেন্ডে বেগ বাড়বে, 2 সেকেন্ডে আরও বেগ হবে, 3 সেকেন্ডে বেগ আরও হবে, 4 সেকেন্ড পরে বেগ থাকবে। এরপরে বলের ক্রিয়া বন্ধ। তাহলে যতক্ষণ বল প্রযুক্ত হয়েছে ততক্ষণ বস্তু কিভাবে চলবে? বলো, এইটুকুই বুঝতে হবে। যতক্ষণ বল প্রযুক্ত হয়েছে ততক্ষণ বস্তু সমত্বরণে চলবে। যখন বলের ক্রিয়া বন্ধ, বলছে এরপর বলের ক্রিয়া বন্ধ, এরপর আর বল প্রযুক্ত হয়নি, তাহলে এরপর যদি বল প্রযুক্ত না হয় তাহলে বস্তু এখানে থেমে থাকবে? নো। বস্তু প্রথম 4 সেকেন্ড 15 নিউটন বল প্রযুক্ত হওয়ার কারণে তার তো একটা বেগ অর্জন হয়েছে, ওই মুহূর্তে থেকে বলের ক্রিয়া তুমি বন্ধ করে দিছো, তাহলে সে তো থেমে থাকবে না, সে ওই বেগ নিয়ে চলতে চলতে থাকবে। তাহলে ওই বেগ নিয়ে যদি চলতে থাকে তাহলে সেটা কেমন গতি হবে? বলো, ওই বেগ নিয়ে যদি চলতে থাকে, যেহেতু এখানে কোনো বল প্রযুক্ত হয়নি, এফ ছিল 0, তাহলে বাকি পথ সে কীভাবে গেছে? সমবেগে গেছে। সমবেগে গিয়ে সে 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করছে সমবেগে গিয়ে। বলো বুঝছো কিনা? তা আমাদের বের করতে হবে এই বস্তুর ভর কত। আচ্ছা, 9 সেকেন্ডে 54 মিটার সমবেগে গেছে, অর্থাৎ এই বেগের মান আর এই বেগের মান সেম না? তাহলে এই বেগটা একটু বের করে ফেলি তো, সমবেগে। তাহলে এই বেগটা একটু বের করে ফেলি। এস ইকুয়াল টু ভিটি। তো এস এর মান 54, টি এর মান 9 ইন্টু ভি, তাহলে তাই ভি ইকুয়াল টু 6 নং 54, 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান 6 মিটার পার সেকেন্ড ভি। তাহলে ভি 6 মিটার পার সেকেন্ড বের করলাম, টি 4 সেকেন্ড, শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড, টি 4 সেকেন্ড, প্রযুক্ত বল এফ 15 নিউটন, আদি বেগ 0, এম বের করতে হবে। বলো এটা কি পারা যাবে না? এই পথে যে বেগটা সেটাই তো 4 সেকেন্ড শেষে অর্জিত বেগ ভি। এখানে যে বেগটা অর্জন করছিল সেই বেগটা নিয়েই তো বাকি পথ চলছে। কিভাবে চলছে? সমবেগে চলছে। তাহলে এস ইকুয়াল টু ভিটি দিয়ে এই বেগটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আসো এই অংশ নিয়ে হিসাব। তাহলে এই অংশের জন্য এবার দেখো, এই অংশের জন্য আদি বেগ 0, শেষ বেগ ভি, যার মান 6। তাহলে আমরা এই ক্ষেত্রে তো বল প্রযুক্ত হয়েছে, তাহলে এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ মানে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আসো এফ এর মান 15, এম এর মান বের করতে চাই। ভি এর মান 6, ইউ এর মান 0, টি এর মান 4 সেকেন্ড। তাহলে 6 আর 4, উপরে 3 নিচে 2, 15 দুগুণে 2। তাহলে এম ইকুয়াল টু 15 গুণ 2 ভাগ 3, বুঝছো? 15 গুণ 2 30 ভাগ 3 10 কেজি বস্তুর ভর। তাহলে এই ম্যাথটা থেকে আমরা কি বুঝলাম বলো? হিসাব শিখলাম না কনসেপ্ট শিখলাম? কি কনসেপ্ট? যতক্ষণ বস্তুর উপর বল প্রযুক্ত হবে ত্বরণ ততক্ষণ হবে। যখনই বলের ক্রিয়া বন্ধ হয়ে যাবে ওই মুহূর্তে বস্তুর আসো এবার আসো আমরা 2 নম্বর আরেকটা ম্যাথ একটু দেখব। 2 নম্বর ম্যাথটা হচ্ছে, কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগে, কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণ সৃষ্টি হয়। একই দিকে 20 নিউটন বল প্রযুক্ত করা হলো। ঠিক আছে, এবার আসো 1 নম্বর কোশ্চেন।
1 নম্বর কোশ্চেন হচ্ছে বস্তুর ভর কত। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বস্তু স্থির অবস্থা থেকে চললে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দেখো খুবই সহজ ম্যাথ, খুবই সহজ কোশ্চেন। কোনো একটা বস্তু, আমি জানি না এই বস্তুর ভর কত, এই বস্তুর উপর 15 নিউটন বল প্রযুক্ত হয়েছে, এফ 15 নিউটন, বা এটাকে F1 বললাম। 15 নিউটন বল প্রযুক্ত হওয়ার কারণে যে ত্বরণ হয়েছে, যেদিকে বল সেদিকেই ত্বরণ হবে না, যেদিকে বল সেদিকেই ত্বরণ হবে, ত্বরণ A1, এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে বস্তুর ভর কত ভাই? এখান থেকে তো ভর বের করা যাচ্ছে। 1 নম্বর ম্যাথ ডান। বস্তুর ভর কত? F1 ইকুয়াল টু ma1। 15, m এর মান বের করতে চাই, a হচ্ছে 3, তাহলে 3 5 15, তাহলে m এর মান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। না, বস্তুর ভর 5 কেজি, ভর বের করে ফেললাম। আচ্ছা, এরপর কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে? এইবার আসো, মেইন ম্যাথটা আমরা এখন শুরু করতেছি। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে একই দিকে আরো 20 নিউটন বল প্রযুক্ত হয়েছে। অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল F1 তো 15 নিউটন ছিলই, ওই দিকে বস্তুর উপর আরো 20 নিউটন বল প্রযুক্ত করা হয়েছে, আরো 20 নিউটন। তাহলে এই ক্ষেত্রে এবার বস্তুর ত্বরণ কত হবে? বলো, বস্তুর ভর বাড়ছে না কমছে? আগে সেটা বলা পারে। ওই বস্তুর ভর বাড়ছে, কমছে? ভর এগিয়েছে। তো ভর কত বের করছো? 5 কেজি। তাহলে এই যে দেখো 1 নম্বরের তথ্য এখন আমাদের লাগবে। তাহলে এম কত? 5 কেজি। তাহলে এবার ত্বরণকে আমরা বললাম A2। দেখি এবার কত ত্বরণ হয়। তাহলে এবার এই যে F নিট, কারণ এবার অনেকগুলো বল, দুটো বল আর কি, F নিট ইকুয়াল টু MA। তাহলে F নিট লব্ধি বল কত বলো, বুদ্ধি খাটাও বলো। 15 যোগ 20, m এর মান 5 ইন্টু A2। তাহলে অতএব A2 এর মান বের করবা। তাহলে 15 আর 20, 35 ভাগ 5 7, 35 ভাগ 5 7, তাহলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে ত্বরণ, হয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে বস্তু যদি স্থির অবস্থা থেকে চলে, তাহলে 4 সেকেন্ডে বেগ আর অতিক্রান্ত দূরত্ব কত? দ্বিতীয় ক্ষেত্রে বস্তু যদি স্থির অবস্থা থেকে চলে, স্থির অবস্থা আদিবেগ u0, তাহলে এবার আমাদের হিসাব করতে হবে কয় সেকেন্ড বাদে? 4 সেকেন্ডে বেগ আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে t ইকুয়াল টু 4 সেকেন্ড, প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত? ত্বরণ A2 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে 4 সেকেন্ড পরে তার বেগ, অর্জিত বেগ এবং অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করতে পারবা না? বলো। তাহলে t 4 সেকেন্ড, তাহলে t যদি 4 সেকেন্ড হয়, তাহলে t 4 সেকেন্ডে অর্জিত বেগ v u প্লাস at। u এর মান 0, a এর মান 7, t এর মান 4, তাহলে 4 7 28 মিটার পার সেকেন্ড। আর t ইকুয়াল টু 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে u হচ্ছে 0, হাফ a এর মান 7, t স্কয়ার, t এর মান 4, তাহলে 4 এর স্কয়ার। ঠিক আছে? তাহলে 4 4 16 ভাগ 2, 4 4 16 ভাগ 2, 8 গুণ 7, 7 56, তাহলে 56 মিটার। যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে, তুমি একটু হিসাব নিকাশটা রিচেক দিও। ঠিক আছে? তো আশা করি ঠিকঠাক আছে। বুঝতে পেরেছো? ওকে। এবার আসো আমরা কিছু বোর্ড কোশ্চেন করি। মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি কিভাবে ম্যাথ করতে হবে। এবার আসো দেখি বোর্ড কোশ্চেন